নমস্কার। আজকে নতুন একটা ক্লাস আমরা শুরু করতে চলেছি। এইখানে চ্যাপ্টারটা কিন্তু তোমাদের ইলেকট্রিসিটি বা বিদ্যুতের চ্যাপ্টার। এই চ্যাপ্টারটা তুমি দেখো, এই চ্যাপ্টারটা তোমাদের কিন্তু সিলেবাসের মধ্যে নেই। এটা ক্লাস 9 বা 10-এর চ্যাপ্টার। এখানে দেখো কিন্তু কি কোশ্চেন কিন্তু তোমাদের এসছে। এই কোশ্চেন আসার জন্য তোমাদের আমি অফলাইনে ক্লাসে তো বলেছি, কিন্তু তোমাদের আরও কিছু সহজভাবে যাতে তোমরা মনে রাখতে পারো, এই জন্য কিন্তু এই চ্যাপ্টারটা সম্পর্কে আমি একটা সাধারণ ধারণা যাতে তোমাদের তৈরি হয় সেই জন্য বলা। আগে কোশ্চেনটা দেখে নাও। ওদের মানে সরকারিভাবে যে পোর্টালটা আছে যেখানে কোশ্চেন পেপারগুলো দেওয়া থাকে, সেই কোশ্চেনটার কিছু সমস্যার জন্য আমি একটা স্ক্রিনশট দিয়েছি। এখানে হয়তো একটু অস্পষ্ট হতে পারে। তো এখানে দেওয়া আছে, দেখো তোমাদের এটা 2023 সালের কোশ্চেন পেপার। 23 সালের কোশ্চেন পেপারটায় দেওয়া আছে, দেখো কোনো ধাতব তারের উষ্ণতা বৃদ্ধি পেলে রোধ কী হবে। তাহলে রোধ ব্যাপারটা জানতে হবে। আচ্ছা, বিকীর্ণ তাপের গতিবেগ, এটাও তোমাদের বইতে নেই, বাট মোটামুটি এটা শেখানো যায়, এটা বলা যায়। আর এটা দেওয়া আছে কোশ্চেন, দেখো দেওয়া আছে কোশ্চেনটা দেখো 27 নম্বরের কোশ্চেন। কোনো পরিবাহীর দুই প্রান্তের বিভব প্রভেদ 10 ভোল্ট, পরিবাহীর রোধ 10 ওহম হলে, ওহমের চিহ্নটা এরকম, রোধের চিহ্নটা এরকম, পরে পরিবাহীর প্রবাহ মাত্রা কী হবে, এই একটা ব্যাপার। তাহলে আমাদের কিন্তু এই যে বিদ্যুৎ চ্যাপ্টারটা থেকে কোশ্চেন আছে এবং কোশ্চেন আমাদের করতে হবে। তো কীভাবে জিনিসটা কি, ইলেকট্রিসিটি কি, সেই ব্যাপারটা একটু আমাদের জেনে নিতে হবে। আমি আগেও তোমাদের হয়তো অফলাইনে তোমরা যারা পড়েছো তারা আমি বলে দেওয়া আছে, কিন্তু তাও আমি আবার ডিসকাস করে দিচ্ছি যাতে তোমাদের মনে থেকে যায়। আর অনেক সময় অনেক অ্যাবসার্ড এক্সাম্পল দিতে হয় এই কারণে। সাধারণভাবে কি হয়, আমরা যে জিনিসগুলো পড়ছি এগুলো আমাদের ক্লাস 7-8-এর জিনিস নয়, একটু বড় ক্লাসের জিনিস, উঁচু ক্লাসের জিনিস। উঁচু ক্লাসের জিনিস হওয়ার ফলে কি হয়েছে না, আমাদের এটা মনে রাখতে একটু কষ্ট হচ্ছে। এই জন্য আমি মাঝে মাঝে এমন কোনো এক্সাম্পল দিই, অনেকে বলে স্যার আপনি এই কথাটা কেন বলছেন। আমরা দেখবে খারাপ কথা সহজে মনে রাখি, এই জন্য খারাপ কোনো এক্সাম্পলের মাধ্যমে কিছু বললে চট করে যদি আমার পড়াটা হয়, আমাকে দিনের শেষে কিন্তু আমাকে পরীক্ষায় পাস করতে হবে, অ্যান্সারটা করতে হবে। তুমি কত জানো সেটা ডিপেন্ড করে না। আমি অনেক কিছু জানতে পারি, হাজার হাজার বই পড়তে পারি। অনেকে মানে আমার কাছে অনেকে পড়ছে, ফার্স্ট হয় সেকেন্ড হয়, কিন্তু অতটাও জানে না। কারণ এটা ফার্স্ট সেকেন্ড হওয়ার পরীক্ষা নয়। তুমি ক্লাসে ফার্স্ট সেকেন্ড হতে পারো, তুমি যে স্যারের কাছে পড়তে পারো সেই স্যারের কাছে তোমার কাছে অনেক সুবিধা পাও, সে হতে পারে, কিন্তু এটা ফার্স্ট সেকেন্ড হওয়ার পরীক্ষা নয়। এখানে অনেক বেশি নলেজ দরকার, যেটা অ্যাপ্লাই করতে পারবো, চট করে আমি অ্যান্সার করতে পারবো, তবে গেলে আমি টাকাটা পাবো, না হয় কিন্তু টাকাটা পাবো না। ভাই আমি অনেক কিছু জানি, তোমার কি জানার কোনো মূল্য আছে? যে জানার কোনো মূল্য মানে যার কোনো অ্যাপ্লাই নেই, কোনো কিছু নেই, সে জানার কোনো মূল্য নেই। আর যেহেতু 9-10-এর জিনিস, 11-12-এর কিছু কিছু জিনিস আছে, সেই জন্য যেভাবে সহজভাবে পড়াচ্ছি সেভাবে পড়ে যাও। আশা করি পরীক্ষায় সবগুলি কোশ্চেন করতে পারবে। আমার টার্গেট যাতে তোমাদের 9-10-এ যাতে কোশ্চেন যখন পরীক্ষা যখন পড়তে শুরু করবে তখন যাতে সুবিধা হয়, সেই উদ্দেশ্যে কিন্তু বলা। আর একটা কথা মনে রাখবে, যারা টিচারের সমালোচনা করো, সেটা পরিষ্কারভাবে বলতে চাইছি, যার মন যেরকম সে সেরকম জিনিস দেখে। তুমি সাধারণ কথার মধ্যে খারাপ দেখতে পারো, ভালো জিনিসের মধ্যে তো ভালো খারাপও দেখতে পারছে, তোমার মনের উপর ডিপেন্ড করছে। আমার যায় আসে না। অতএব যেভাবে এক্সাম্পল দিচ্ছি সেভাবে এক্সাম্পলগুলো মনে রাখো। পরীক্ষা হলে ওই এক্সাম্পলটাই কিন্তু তোমাকে বাঁচাবে, যে স্যার এই কথাটা বলেছিলেন, না হাসির কথা বলেছিলেন। ঠিক আছে, এবার তুমি দেখো, আমি একটা ছবি ড্র করছি। ইলেকট্রিসিটি চ্যাপ্টার, তো ইলেকট্রিসিটি চ্যাপ্টার তোমার কোন টিচার তোমাকে এভাবে ইলেকট্রিসিটি বলেছে কিনা আমি জানি না। আমি জলের গল্প বলবো, কারেন্ট পড়াবো না। কি বলবো না, তুমি এরকম একটা বড় বালতি নিয়েছো, এখান থেকে বড় বালতি নিয়েছো, এইখানে বালতিতে একটা নল লাগানো আছে, ট্যাপ লাগানো আছে। ঠিক আছে, তুমি এখানে বালতিতে জল ভর্তি করছো, এক ফোঁটা করে জল ভর্তি করতে হবে। 1 ফোঁটা, 2 ফোঁটা, 3 ফোঁটা, 4 ফোঁটা, এরকম করতে 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 জলটা নিচে এসে ভর্তি হচ্ছে, এবং অনেকক্ষণ করতে 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 এরকম ভর্তি হবে। আচ্ছা বলো তো, এই জলটা বেশি জোরে পড়বে না এখানকার যদি পুরো ভর্তি থাকে, এবং পুরো ভর্তি একটা জল বেশি জোরে এখান থেকে বেশি জোরে পড়বে, নাকি এবং অর্ধেক যদি ভর্তি হয়ে যায় বা শেষের দিকে চলে আসে, কোনটা বেশি জোরে পড়বে? অবশ্যই বেশি ভর্তি থাকলে বেশি পড়বে, যদি গোটাটা ভর্তি থাকে। এটা তো আমরা সাধারণভাবে দেখেছি। সেভাবে ইলেকট্রিসিটিও সেভাবে কাজ করে। ঠিক আছে, তাই ইলেকট্রিসিটি কি না, ইলেকট্রিসিটি সাধারণত আমরা ব্যাটারিকে জানেন, আমাদের বাড়ির কাছে সবার চোখের সামনে ব্যাটারি আছে, ব্যাটারি টিভি রিমোটে আছে, মোবাইলে আছে, কারোর বাড়িতে বড় ব্যাটারি আছে, ইমার্জেন্সির ব্যাটারি মানে সোলার ব্যাটারি ইত্যাদিতে ব্যাটারি আছে। আর কারেন্টও এক ধরনের আছে, কারেন্টের মাধ্যমে মানে আমাদের যে ইলেকট্রিসিটি ইউজ করি,
টিভি চলে, ফ্যান চলে, তার কারেন্ট আছে। ওগুলো কিন্তু আলাদা আলাদা জিনিস, কিন্তু দুটোই কারেন্ট। আবার কিছু কিছু কারেন্ট আছে, যেমন আমরা মাথার চুলে যদি ঘষি দিই পেন দিয়ে, আমরা যদি এক্সাম্পলটা দিই, তো সেক্ষেত্রেও কিন্তু কারেন্ট তৈরি হয়। তার সেখানে ইলেকট্রিসিটি, স্ট্যাটিক ইলেকট্রিসিটি মানে স্থির তড়িৎ তৈরি হয়, একটা চলমান তড়িৎ, একটা স্থির তড়িৎ। এবারে তাই ইলেকট্রিসিটির ক্ষেত্রে মানে কি, ইলেকট্রিসিটি মানে কি, দেখো কারেন্ট তড়িৎ, এই তড়িৎ পরিবহন করে কি না, আমরা জানি ধরো কোনো এখানে আমি একটা ছবি এঁকেছি, একটা স্কেল, যাই কিছু একটা, এই স্কেলে কি দিয়ে তৈরি না পদার্থ দিয়ে তৈরি। পদার্থ একটা ধরনের পদার্থের ভিতরে কি থাকে, মন দিয়ে গল্পটা শোনো কিন্তু, পদার্থের ভিতরে কি থাকে, কি পদার্থের ভিতরে অণু থাকে, অণুর ভিতরে কি থাকে না পরমাণু, আর পরমাণুর ভিতরে কি থাকে, এইখানেই কিন্তু ব্যাপারটা, পরমাণুর ভিতরে কি থাকে দেখতে পাচ্ছ আশা করি, পরমাণুর ইলেকট্রন বাইরের দিকে থাকে, আমরা এটা জানি ইলেকট্রন বাইরের দিকে থাকে, এরকম বাইরের কক্ষে থাকে, আর ভিতরে কি থাকে, ভিতরে থাকে নিউক্লিয়াস, ভিতরে থাকে নিউক্লিয়াস। তাহলে এই যে ইলেকট্রন বাইরের দিকে, নিউক্লিয়াসের বাইরে তো নিউক্লিয়াসের ভিতরে কি থাকে, প্রোটন আর নিউট্রন, নিউট্রন আর প্রোটন কিন্তু বাইরে বেরোতে পারে না। রাসায়নিক বিক্রিয়া কে অংশগ্রহণ করে, এই ইলেকট্রনগুলো কে গ্রহণ করে, এই যে এই ইলেকট্রনগুলোই রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে। তাহলে যে কোনো পদার্থ যাই দেখি না কেন, এই আমার ছবি দেখছো, আমার চশমাটা চকচক করে উঠছে, এই চকচক করে ওঠার পেছনের কারণটা কি, ইলেকট্রন। এই ইলেকট্রনগুলো এখানে এরকম, ইলেকট্রনকে ই দিয়ে লেখা হয়, ইলেকট্রনগুলো সমস্ত সারফেসে থাকে, যে সারফেসে যত বেশি ইলেকট্রন হবে সেই সারফেস তত বেশি চকচকে লাস্ট্রাস হবে, সেই সারফেসটা তত বেশি মানে কি হবে, তার বা স্টেবিলিটি বেশি হবে। হ্যাঁ, ইলাস্টিসিটি মানে কি, ইলাস্টিসিটি মানে সহজে তুমি ভাঙতে পারবে না, এরকম জিনিসটা হবে, তাই তো। তুমি একটা লোহার রড, তুমি যদি একটা পেন নাও, কোনটা সহজে ভাঙবে, হ্যাঁ পেনটা সহজে ভাঙবে, কারণ ওটা সহজে, কিন্তু লোহার রডকে সহজে ভাঙতে পারবে না, কারণ কি ওতে ইলেকট্রনের ডেনসিটি বেশি। এরপরে কি হয়, যদি কোনো কারণে ধরো এরকম একটা স্কেল আছে, এমনটা কাজ করলাম যে একদিকে শুধু ইলেকট্রনগুলো থেকে গেল, ইলেকট্রনগুলো থেকে গেল, আর একদিকে ফাঁকা থাকলো, যেদিকে ফাঁকা থাকলো তাহলে সেখানে কি হচ্ছে, ইলেকট্রনের অভাব পড়েছে, সেই দিকটাকে আমরা বলছি পজিটিভ। আমি কিন্তু অনেক গল্প বলছি এখানে পজিটিভ, আর এদিকটা কি হবে, নেগেটিভ, যেদিকে ইলেকট্রনগুলো থাকছে সেখানে নেগেটিভ চার্জ হয়েছে। বোঝা গেল, জিনিসটা বোঝা গেল। তাহলে যেদিকে ইলেকট্রন ডেনসিটি সেটা নেগেটিভ চার্জ, মানে এখানে মাইনাস, কটা মাইনাস, একটা মাইনাস, দুটো মাইনাস, একটা মাইনাস, দুটো মাইনাস, 3 4 5 6 7 8, মানে এখানে 8টা ইলেকট্রন ছবি এঁকেছি, তাহলে 8টা ইলেকট্রন মাইনাস, তাহলে কটা এখানে প্লাস চার্জ হবে, প্লাস হিসেবে ধরে নেওয়া হবে না, এখানে 8টা প্লাস চার্জ তৈরি হবে, এরকম ভাবে হিসাবটা হয়। এভাবে কি হয়, যখন আমি এরকম ধরো এটাকে আমি ব্যাটারি ধরে নিলাম, এই একটা ব্যাটারি, তার ভিতরে তড়িৎ কোষ, এখানে হচ্ছে ব্যাটারির পজিটিভ তড়িৎদ্বার আর নেগেটিভ তড়িৎদ্বার হয়েছে। আচ্ছা, এই নেগেটিভ তড়িৎদ্বারে কি থাকে না, ইলেকট্রনের ডেনসিটি থাকে, আর এখানে কি হচ্ছে, ইলেকট্রন এখানে অভাব থাকে। যখন আমি একটা তার দিয়ে যোগ করাবো তখন কি হবে না, তখন হবে কি ইলেকট্রিসিটি ফ্লো করবে। এবারে একটা কনভেনশন আছে, সেটা আমাদের কনভেনশন মানে লোক বলে নিয়েছে যে ইলেকট্রিসিটি কি হয় না, ইলেকট্রনগুলো এই যে ব্যাটারির ভিতর দিয়ে, তো ইলেকট্রনগুলো এরকম এখানে আছে, ইলেকট্রনগুলো, তাহলে ইলেকট্রন এখানে মাইনাস থেকে এখানে প্লাসের দিকে যাবে, আর কারেন্ট যাবে এই পাশে, প্লাস থেকে মাইনাসের দিকে কারেন্ট যাবে। কারেন্ট তাহলে যায় CURRENT, কারেন্ট তড়িৎ প্রবাহ হয়। তড়িৎ প্রবাহ মানে কি, এই ইলেকট্রনের ফ্লো হচ্ছে তার উল্টো দিকে একটা ফ্লো হয়। তাই কারেন্ট মানে কি, ইলেকট্রনের ফ্লোর উল্টো দিকে ফ্লো হয়। তাহলে ইলেকট্রনগুলো কি হয়, তারের বরাবর এই দিকে আসছে, আর কারেন্ট কোন দিকে ফ্লো হচ্ছে, ঠিক এই উল্টো দিকে, অর্থাৎ প্লাস দিকে মাইনাসের দিকে ইলেকট্রনের ফ্লো হচ্ছে। ঠিক আছে, তাহলে ইলেকট্রন ফ্লোর অপোজিট একটা ফ্লো হচ্ছে, সেটা হচ্ছে কারেন্ট ফ্লো। এটা চোখে দেখা যায় না, মোট কথা ইলেকট্রনের ফ্লো হয়, আমরা ধরে নিই এটা হয়, কিন্তু অ্যাকচুয়ালি ইলেকট্রনের ফ্লোটাই এরকম ভাবে হয়, কিন্তু আমরা ধরে নিই যে ইলেকট্রন যেদিকে ফ্লো হয় তার অপোজিট সাইডে কারেন্ট ফ্লো হয়। বোঝা গেল। তাহলে মেন কথা হচ্ছে যে ঠিক ব্যাটারির, এই যে জল, প্রথমে যখন আমি ছবিটা দেখালাম, ওইখানে ছবিটার দিকে তাকাও, এখানে বললাম না এরকম হয়েছে, ঠিক ব্যাটারির মধ্যে আমরা যে ব্যাটারি থাকে, সেই ব্যাটারির মধ্যেও এরকম করে, সেখানে যদি রাসায়নিক কোষ হতে পারে বা আমাদের এরকম লিড অ্যাসিড ব্যাটারি হতে পারে, সেখানেও এমনভাবে ব্যবস্থা করা থাকে, তাহলে কি হবে না, একদিকে প্লাস চার্জ, একদিকে মাইনাস চার্জ হয়ে যাবে। দেখবে ব্যাটারি যখন চার্জ করা হয়, মানে যাদের কাছে বড় ব্যাটারি আছে, দেখবে কারেন্ট লাগানো হয়, একটা তারের সঙ্গে কারেন্ট, মানে ব্যাটারির একটা পাত লাগানো হয়, দিয়ে চার্জারের সঙ্গে চার্জ করা হয়,
আমরা যেটা দেখি মোবাইলে চার্জের ক্ষেত্রেও চার্জ দেখি পয়েন্ট ঢোকানো থাকে, তখন কি হবে না ওই চার্জারের মাধ্যমে ইলেকট্রনকে ফ্লো করানো হয় ব্যাটারির মধ্যে, তাহলে ইলেকট্রন ডেন্সিটি বাড়তে থাকবে, যত বেশি বাড়বে তত বেশি চার্জ থাকবে। তার ধরার একটা নির্দিষ্ট ক্যাপাসিটি আছে, একটা নির্দিষ্ট জায়গা পর্যন্ত সে ইলেকট্রন নিতে পারে। পরে কি হবে, যখন আমার কারেন্ট থাকবে না, যখন আমরা ইউজ করবো, এই মোবাইল চলছে, সবসময় চার্জ করি না, চার্জ চলে গেলে কি হবে না ওই যে চার্জটা আমি দিয়ে রেখেছিলাম মানে ইলেকট্রনটাকে জমিয়ে রেখেছিলাম, এটাই যে কথা, ইলেকট্রনটাকে যত বেশি জমাবো তত বেশি আমার লাভ হয়। ঠিক জলের মলিকুলের মতো, কি না ওয়াটার মলিকুল, জলের মানে জলের এক ফোঁটা জল, এই যে এক ফোঁটা জল আমি লিখে দিচ্ছি, এক ফোঁটা জল, এক ফোঁটা জল সমান একটি ইলেকট্রন, মানে একটা একটা করে ইলেকট্রন যেমন ঢোকানো হচ্ছে, এক ফোঁটা জল করে যেমন বালতি ভর্তি হয়েছিল এবং ব্যাটারিকে এভাবে চার্জ করা হয়, একটু একটু করে ইলেকট্রন ঢোকানো হয়। সহজভাবে হিসাব মাথা রাখো, বেশি এখানে মাথা ঘামাতে যাবে না, গল্পটা সহজভাবে নাও, ঠিক আছে। এইবার কারণ অনেক কঠিন জিনিস 9 10 গেলে তোমরা পড়বে, যখন পড়বে দেখবে এই কথাগুলো মনে রাখবে, তো সুবিধা হবে। তো কি হলো, তাহলে তুমি এই যে ইলেকট্রনটা এবারে কি হয়েছে, তাহলে ফ্লো হচ্ছে, ভালো কথা। তাহলে এখানে মাইনাস আছে, এখানে ব্যাটারির প্লাস তড়িৎদ্বার আছে, ভালো কথা। আচ্ছা এবারে তুমি বলো তো একটা কথা বলো, যে এই যে তড়িৎদ্বারটা আছে, যে মাইনাস লেখা আছে, এটা কি বলে আর প্লাসটাকে কি বলে? আমরা জানি ক্যাটায়ন, ক্যাটায়ন কোথায় যায়, ক্যাথোডে যায়, এটা কিন্তু পরীক্ষা পড়ে এসেছে, ক্যাটায়ন ক্যাথোডে যায়, ক্যাথোড। ক্যাটায়ন, ক্যাটায়ন মানে কি, ক্যাটায়ন মানে কি, ক্যাটায়ন মানে কি পজিটিভ আয়ন, পজিটিভ আয়নকে ক্যাটায়ন বলে। তাহলে পজিটিভ আয়ন কোথায় যায়, ক্যাটায়নে যায়, ঠিক আছে। আচ্ছা প্লাস আয়নকে কে অ্যাট্রাকশন করে, মানে টেনে নিবে কে দিক, প্লাস আয়নকে, একটা প্লাস আয়নকে আমরা সাধারণত দেখি যে প্লাস আয়ন কোন দিকে যাবে, তার টেন্ডেন্সি, তাকে কি অ্যাট্রাকশন করবে, অবশ্যই নেগেটিভ অ্যাট্রাকশন করবে বা মাইনাস আকর্ষণ করবে। তাহলে ক্যাথোড যে পাথটা হবে সেটা হচ্ছে নেগেটিভ পাথ, তাহলে এই পাথটা হচ্ছে ক্যাথোড, তড়িৎদ্বারের এই পাথটা হচ্ছে ক্যাথোড বলে। আর পজিটিভ পাথটাকে বলা হয় অ্যানোড, ঠিক আছে, অ্যানোড। এই তাহলে মাইনাস পাথে কি যাবে, মাইনাস পাথে কি যাবে, যখন আমরা দেখেছি যে তড়িৎদ্বার এরকম করে রাখা হয়, এরকম করে তড়িৎদ্বার রাখা হয়, দিয়ে এরকম এখানে রাসায়নিক করে ওই ফটোভোল্টিক, হ্যাঁ ফটোভোল্টিক সেল না তোমার ওখানে যেরকম তড়িৎদ্বার দেওয়া থাকে, এরকম করে কপার দেওয়া থাকে, কপার পাত, লোহার পাত দেওয়া থাকে, হ্যাঁ তড়িৎ পরিবহন করলে কোথায় কপার থেকে কি হবে এগুলো থাকে। তখন আমরা দেখেছি ক্যাটায়নগুলো ক্যাথোডে যায়, অ্যানায়নগুলো অ্যানোডে যায়। অনেক সময় প্রশ্ন দেওয়া থাকে যে ক্যাটায়ন যে ক্যাথোডে যায়, ক্যাথোড পাতটা কোন পাত, ক্যাথোড পাতটা হচ্ছে নেগেটিভ পাত, আর অ্যানোড পাতটা পজিটিভ পাত, বোঝা গেল? ব্যাস, নেক্সট। তাহলে আমরা একটু আগে দেখছিলাম যে এরকম একটা জলের বালতি ছিল, সেখানে যেমন জল এক বিন্দু করে জল ভরাতে গোটা ড্রামটা ভর্তি হচ্ছিল, সেরকম ভাবে এরকম আমাদের ব্যাটারিগুলোতেও যে থাকে সেগুলো এরকম করে ভর্তি করানো হয়, ঠিক আছে। সেগুলো ইলেকট্রনগুলো এরকম করে ভর্তি হতে থাকে। তাহলে যেদিকটা ইলেকট্রন বেশি হবে সেদিকটা মাইনাস, আর যেদিকটা ইলেকট্রন কম থাকবে সেটা প্লাস। আর ব্যাটারির এরকম প্লাস মেরু থেকে এরকম একটা বাল্ব লাগিয়ে দিচ্ছি, এখান থেকে প্লাস থেকে এবং ব্যাটারির মধ্যে দিয়ে কারেন্ট যাচ্ছে, এই হচ্ছে ফান্ডামেন্টাল ব্যাপার। এবারে একটা জিনিস চিন্তা করো, আচ্ছা তুমি ধরো বাড়িতে তো আমাদের সবাই জলের ড্রাম আছে, ড্রামে জলের গল্প মনে রাখবে, তাহলে পরীক্ষা পারবে, নাহলে পারবে না। কিন্তু একই কনসেপ্ট, জলের ড্রাম আছে, যত বেশি উঁচু রাখবো, যত বেশি জল ভরাবো, যত বেশি জল উঁচু গল্প বাদ দিচ্ছি এখানে, যত বেশি জল ভরাবো তত জোরে জলটা পড়বে। তাহলে আমি একটা পাইপ লাগিয়ে দিই, আমাদের তো এসব ছোটবেলায় আমরা সবাই প্রায় করি, যে এরকম পাইপ লাগিয়ে দিই, পাইপ লাগিয়ে যত দূরে পাঠাবো ভালো। আচ্ছা এখানে একটা ছোট্ট পাইপ লাগিয়েছি, একটা লম্বা করে পাইপ লাগিয়েছি, ঠিক আছে। তুমি একটা কথা বলো তো, যত বেশি জল ভরাবো তত জোরে জল পড়ার কথা। আচ্ছা এই পাইপ দিয়ে জোরে জল পড়বে না এই পাইপ দিয়ে আস্তে জোরে জল পড়বে? কি হয় বলো? আমাদের বাড়িতে সবার প্রায় ঘরে চাষবাস করা হয়, বাড়ি এরকম পাইপ দিয়ে এরকম টুলু পাইপের লাইন দিয়ে চাষবাসে জল পাঠানো হয়, সেই জলটা খুব আস্তে আস্তে পড়ে কিনা বলো? আর যেটা ট্যাপের একদম ট্যাঙ্কির মুখে ট্যাপ আছে সেটা দিয়ে বেশি জোরে জল পড়ে। তাহলে এখানে ফ্লো মানে জলের ফ্লো খুব বেশি হয়, মানে মলিকিউলগুলো চট করে বেরিয়ে আসতে চায়, এখানে অনেকটা দূর আসতে হচ্ছে, তাহলে অনেক বাধা পাচ্ছে, সহজে জল বেরোতে পারছে না। ঠিক একই কেসটা হয়, কি হয় দেখো জানো, যখন আমি ধরো এখানে ব্যাটারি একটা নিয়েছি, প্লাস আর মাইনাস লিখে দিলে বুঝতে পারবো এটা ব্যাটারি রেখে দিয়েছি, ঠিক আছে, প্লাস আর মাইনাস রেখেছি, এটা ব্যাটারি। এই ব্যাটারি থেকে যখন আমি ধরো একটা ছোট্ট তার নিয়েছি, ছোট তার, বেশি বড় তার না, দিয়ে এখানে একটা টুনি বাল্ব লাগিয়ে দিয়েছি,
দিয়ে এখানে একটা পাত লাগিয়েছে, এটা হবে। যদি আমি এরকম অনেক বড় একটা তার নিয়ে সেখানে যখন এরকম করে লাগাতে পারি, যদি লাগাই প্লাস আর মাইনাস, সেটাও হবে, হবে কিনা বলো, সেটাও হবে। কিন্তু এই যে বড় তার নিলে কি হচ্ছে, সেখানে লাইটের গতিটা অত বেশি হবে না, যতটা জ্বলার কথা ততটা জ্বলবে না। তার পিছনে কারণ হচ্ছে ঠিক এই যে জলগুলো যখন, জলের মলিকুলগুলো যখন এক ছোট্ট জায়গা চট করে বেরিয়ে আসতে পারছিল, তখন দূর দিয়ে যাচ্ছে, তখন ছোট ছোট জলের মলিকুল তো দূর দিয়ে যাচ্ছে, তখন কিন্তু সে সহজে যেতে পারছে না। তখন কি হচ্ছে, কেন যেতে পারছে না, তখন তাদের যে মলিকুলগুলো, তাদের জলের যে অণুগুলো বা জলের ছোট 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 জলের বিন্দুগুলো, তাদের মধ্যে ধাক্কা লাগছে, ধাক্কা লাগছে বা বাধা সৃষ্টি হচ্ছে, এই বাধা যে সৃষ্টি হচ্ছে তার জন্য সে জল বেরোতে পারছে না। ঠিক তেমন ভাবে ইলেকট্রিসিটির ক্ষেত্রেও এই বাধা সৃষ্টি হয়, এই যে বাধা সৃষ্টি হচ্ছে, এটাকেই রোধ বলে। এটা কি বলে, রোধ। ঠিক আছে, এটাকে রোধ বলে। এই রোধের একক হচ্ছে, রোধকে লেখা হয় কি হয়, ওহম হিসাবে। ওহম বলে একজন আবিষ্কার করেছিলেন, ওহম। এটা চিহ্ন দেওয়া হয় এরকম করে, এই চিহ্নটাকে ওহম বলে। বোঝা গেল? নেক্সট, তাহলে এই জল, তাহলে যত বড় পাইপ হবে কি হবে, যত বেশি তারটা লম্বা হবে, তার লম্বা যত বাড়বে, তীর চিহ্ন দিচ্ছি, তাহলে কি হবে, রোধটাও বাড়বে। বোঝা গেছে? পরিষ্কার কথা, তার লম্বা হলে বাড়বে। এবার একটা জিনিস বলো, এই জলের যখন এরকম ট্যাঙ্কি ভরাও, ঠিক আছে, ট্যাঙ্কিতে এরকম ভরিয়েছ, জল তো ভর্তি করে দিচ্ছ, ফুল ট্যাঙ্কি ভর্তি, হ্যাঁ, একটা সরু পাইপ লাগিয়েছে, একদম সরু পাইপ, আর একটা এরকম মোটা পাইপ লাগিয়েছে, মোটা পাইপ। কে বেশি জল বের করবে বলো তো? অবশ্যই মোটা পাইপ জল বের করবে, কারণ কি, এখানে অনেক বড় জায়গা আছে, তাহলে মোটা পাইপ দিয়ে জল সহজে বেরিয়ে যাবে। সরু পাইপ দিয়ে জল কেন বেরোতে পারবে না বলো তো? সরু পাইপ, এটা আমি সব থেকে মনে রাখি, দেখুন আমাদের যখন খুব টয়লেট পায়, তখন কি হয়, এত বেশি টয়লেট পায়, কিন্তু প্রথম দিকে টয়লেট হতে চায় না। তার মেইন কারণ ওখানে এত মলিকুল, ওয়াটার মলিকুল চলে এসছে, সহজে বেরোতে পারছে না, সহজে এই জন্য হয় না। একটুখানি ওখানে কি প্রচন্ড প্রেসার তৈরি হয় এই পয়েন্টে, যখন এই জলের ট্যাঙ্কি ছোট্ট পয়েন্ট খুলবে, এত প্রেসার হবে, জোরে হয়তো মানে খুব অনেক মানে সরু গতিতে খুব দূর পড়বে, কিন্তু অনেক পরিমাণে জল বেরোবে না। সে এই যে মোটরসাইকেল ধোয়া হয় না, দেখবে মোটরসাইকেল ধোয়ার যে জলগুলো বেরোবে খুব মানে খুব তীব্রভাবে পড়ছে, কিন্তু অল্প পরিমাণে পড়ছে। কিন্তু যদি মোটাভাবে যদি পাইপ লাগাই, তাহলে কিন্তু জল বেশি পরিমাণে পড়বে। বোঝা গেল? এই কনসেপ্টের তাহলে কি, এখানে রোধ বেশি, এখানে বাধা, বা এখানে বাধা বেশি, এখানে বাধা কম। ঠিক একই কনসেপ্ট হয় আমাদের যখন ব্যাটারিতে, তোমরা দেখবে যখন বড় বড় ব্যাটারি, এই যে যেমন 12 ভোল্ট 24 ভোল্ট যে ব্যাটারিগুলোতে আছে, ওখানে তারগুলো খুব মোটা তার দেওয়া হয়, 10 এম্পিয়ার তার, হ্যাঁ 10 mm তার, 5 mm তার, এত, বা এসি যে চলে, এসি চলার তারগুলো 5 mm তার, খুব মোটা তার দিতে হয়। তার কারণটা হচ্ছে, দেখো, যদি এখানে প্রচুর পরিমাণে কারেন্টের আমি ফ্লো করাতে চাই, এখানে বাল্ব আছে, এখানে একটা বাল্ব আছে, ফ্লো করাতে চাই, তাহলে যত বেশি মোটা তার দেব, তত বেশি সহজেই যাবে, বাধা কম হবে। একই কনসেপ্ট, জল যেমন আটকে যাচ্ছে ছোট জায়গায়, এই জন্য সরু তার যদি তুমি লাগাও, সরু তার মানে সরু তার প্রস্থচ্ছেদ কম, এরিয়াটা কম, পাই আর স্কয়ার, এরিয়া কম, সরু তার মানে এরিয়া কম, তাহলে কি, বাধা এখানে বাধা বেশি হওয়া মানে কি হবে, রোধটাও এখানে বেশি হবে, রোধ বেশি, তাহলে রোধ বেশি মানে সেই যে কারেন্টের ফ্লোকে আটকে দেবে। বোঝা গেল? ব্যাস, তাহলে কারেন্টের ফ্লোকে আটকে দেবে। তাহলে রোধের সঙ্গে তাহলে কি হলো, তাহলে রোধের সঙ্গে কি হলো, রোধ কখন বাড়বে, তার সরু হলে মানে কি, এরিয়া, তার যে ক্ষেত্রফল, তার ক্ষেত্রফল কম হলে, এরিয়া কম হলে, আচ্ছা, তাহলে তার শুরু হলে বাড়বে, তীর চিহ্ন মানে বাড়ছে, ঠিক আছে, উপরের দিকে তীর চিহ্ন। আর রোধ কখন বাড়ে, তার লম্বা হলে। এই জন্য দেখবে অনেক সময় তার গলে যায়, হয়তো ইস্ত্রি চালিয়ে দিয়েছো বা অন্য কোনো ভারী যন্ত্রপাতি চালিয়ে দিয়েছো, সরু তার গলে যাবে, তার লম্বা হলে। আচ্ছা, রোধ বাড়লে কি হয় বলো তো? সরু, আমি বললাম না অনেক সময়, একটু যা বস বাইরে, ওখানে বস, একটু বাবার কাছে বসবি, যা
বড় গাছ এখানে বসবি যা। সরু তার যদি লম্বা হয়ে যায় তাহলে সরু তারের ফলে কি হয়, ওখানে হিট জেনারেট হয়। তাহলে হিট জেনারেট হয়। হিট মানে কি, তাপ উৎপন্ন হয়। তারগুলো গলে যায় কেন, সরু তার গলে যায় কেন, তাপ উৎপন্ন হয়। তার যত সরু হবে তত বেশি তাপ উৎপন্ন হবে, একটা সময় তার গলে যেতে পারে। তো এই প্রবলেমের জন্য বা এই প্রবলেম হতে পারে, আবার এই বৈশিষ্ট্যকে কাজে লাগানোর জন্য কি হয় ফিউজ তারকে কাজে লাগানো হয়। ফিউজ তারকে খুব সরু হয়ে বানানো হয়, যাতে এত গরম হয়ে যাবে যদি বেশি পরিমাণে কারেন্ট ফ্লো হয় তাহলে সেটা তারটা যদি গলে যায়, লাস্টে কারেন্ট দিতে পারবে না, কেউ বেঁচে যেতে পারে। তো এই একটা বৈশিষ্ট্যকে কাজে লাগানো হয়। ঠিক আছে, আর একটা জিনিস যেটা আমি দেখছিলাম, তুমি একটা জিনিস লক্ষ্য করো তো, যত বেশি কারেন্ট, এই যে এখানে যখন ট্যাঙ্কিতে জল ভর্তি ছিল তখন কি হচ্ছে, ট্যাঙ্কিতে জল কারেন্টটা এখন চলে এলো। ট্যাঙ্কিতে জল যখন আমি ভর্তি করছিলাম, তখন কি হচ্ছে, যখন যে কোনো পাইপই লাগাও না কেন, যখনই জল পড়ছে তখন কি হচ্ছে, কি জল তো ফ্লো হচ্ছে, কি হচ্ছে, বাধাও হচ্ছে। কিছু জল কিন্তু বাধা পাচ্ছে সবসময়। এবার একটা কথা বল, যত বেশি জল দেবো তত বাধা বাড়বে না কমবে? না, যত বেশি জল হবে তত কিন্তু বাধা বাড়বে। সেই একই জিনিস, অনেক জল খেয়ে ফেলেছ, পেট টিপ করছে, টয়লেট পেয়েছে কিন্তু টয়লেট করতে পারছে না। তার মেন কারণ অনেক বেশি জল খাওয়া হয়ে গেছে, জল বেরোনোর পয়েন্টে সেখানে বাধা সৃষ্টি হয়ে গেছে। তাহলে কি সেই একই রকম কনসেপ্ট এখানেও ব্যাটারির ক্ষেত্রে, প্লাস আর মাইনাসের ক্ষেত্রে যত বেশি এখানে ইলেকট্রন এখানে চলে আসবে তখন কি হবে, তখন কিন্তু এই যে ইলেকট্রন এখানে বেশি আছে আর ইলেকট্রন এখানে কম আছে, এই যে পার্থক্যটাকে বলে ভোল্ট। আমি বললাম ভোল্টেজ কম বেশি বলা হয়। ভোল্টেজ কম বেশি মানে কি, এক জায়গায় ইলেকট্রনটা বেশি আছে আর একটা হচ্ছে কিন্তু কম আছে। যত বেশি ভোল্ট হবে তত বেশি কি হবে, কারেন্টটা এখান থেকে প্লাস থেকে মাইনাসের দিকে ফ্লো করবে, তত বেশি ফ্লো করবে। যত বেশি ভোল্ট তত বেশি কারেন্ট ফ্লো করবে, আর তত বেশি কি হবে, বাধা সৃষ্টি হবে, তত বাধা সৃষ্টি করবে। এই তাহলে কি হলো, এই ভোল্টেজ বা ভোল্ট সমান তড়িৎ প্রবাহ ইন্টু রোধ। ভি সমান, এই তড়িৎ প্রবাহকে বলা হয় আই দিয়ে চিহ্ন করা হয়, আর রোধকে আর দিয়ে বলা হয়। রোধ মানে রেজিস্ট্যান্স, হ্যাঁ, আর ভি সমান আই ইন্টু আর। ভোল্টেজ মানে তড়িৎ প্রবাহ হচ্ছে, আর তড়িৎ প্রবাহের জন্য ইলেকট্রন যাচ্ছে আর রোধের জন্য ইলেকট্রন আটকে যাচ্ছে। ভি সমান আই আর। ঠিক আছে, আই এর সংকেত কি, অ্যাম্পিয়ার, আর আর এর সংকেত কি, ওহম। ঠিক আছে, তাহলে ভি সমান আই ইন্টু আর, তাহলে ভোল্টেজ সমান আই ইন্টু আর। তাহলে আমি কি শিখলাম না, ভি, তাহলে ভোল্টেজ মানে কি, এই তড়িৎ প্রবাহ বিভব পার্থক্য, বাংলায় বিভব পার্থক্য। এই প্লাস আর কতগুলো ইলেকট্রন বেশি কম আছে, এটা বিভব পার্থক্য। বিভব পার্থক্য যত বেশি হবে তত বেশি কারেন্ট ফ্লো হবে, যত বেশি ট্যাঙ্কিতে জল ভর্তি থাকবে তত বেশি জল বেরোতে চাইবে, যত বেশি জল বেরোতে চাইবে তত বেশি বাধা সৃষ্টি হবে, অর্থাৎ রোধ বাড়বে। তাহলে ভোল্টেজ বাড়লে কি হবে, তড়িৎ প্রবাহ বাড়বে, রোধও বাড়বে, ভি সমান আই আর। আর রোধ কিসের জন্য বাড়ে, লেন্থের জন্য কিন্তু রোধ বাড়ে। যত বেশি লেন্থ হবে তত বেশি রোধ বাড়বে। আর এরিয়া কম হলে, যত বেশি এরিয়া কম হবে, সরু তার হবে, তত বেশি এখানে রোধটা বাড়বে। আর রোধ বাড়লে কি হবে, হিট বাড়ে। রোধ বাড়লে কি হবে, হিট বাড়ে। তাহলে আর এর সঙ্গে কিসের সঙ্গে, হিট মানে তাপ শক্তি, আমরা জানি কি। তাহলে হিট যদি বাড়ে রোধও বাড়বে, একই ব্যাপার, হিট বাড়া মানে রোধও বাড়বে। তাহলে এই জিনিসটা একদম সুন্দরভাবে সামারাইজ করে নাও। তাহলে ভোল্টেজ ভি সমান আই ইন্টু আর, বুঝতে পারো, আই ইন্টু আর। তাহলে ভোল্টেজ সমান আই ইন্টু আর। তাহলে আই বাড়লে রোধ বাড়বে, আই বাড়লে রোধ বাড়ে। আর রোধের সঙ্গে কার সম্পর্ক, না হিটের সম্পর্ক। তো এই জিনিসটা এখানে আমাদের জানতে হবে। এই কোশ্চেন দুটো আছে, তখন এবারে কিন্তু এখানে কোশ্চেন দেওয়া আছে যে কোনো তারের উষ্ণতা বৃদ্ধি পেলে রোধ কি হয়, রোধ বৃদ্ধি পায়। আর এখানে বিভব প্রভেদ দেওয়া আছে, দেখুন ভোল্ট দেওয়া আছে, এখানে পরিবাহী রোধ দেওয়া আছে, তাহলে প্রবাহ মাত্রা, এই জিনিসটা, এই সূত্র দিয়ে অঙ্কটা দেওয়া আছে, ভি সমান আই ইন্টু আর। এইটা ভোল্ট দেওয়া আছে, রোধ দেওয়া আছে, তাহলে আই মানটা বের করতে, অ্যাম্পিয়ারে বের করতে হবে। এটা কোশ্চেনটা একটু ওখানে মিলিয়ে একটু ঘুরিয়ে দেওয়া আছে। তো এইভাবে জিনিসটা শেষ করতে হবে। ক্লাসটা খুব ভালো করে লক্ষ্য করার চেষ্টা করো। তো এইভাবেই কিন্তু এখানে কোশ্চেন আসবেই, এখান থেকে কোশ্চেন। ঠিক আছে, 9-10 চ্যাপ্টার, তো তাই ভালো করে 2-3 বার দেখবে, আশা করি পারবে। থ্যাংক ইউ।